স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ভয়াবহ নাজুক। এতে দিন দিন বেড়েই চলছে মশার উপদ্রব। আর মশা নিধনে কার্যক্রম না থাকায় বাড়ছে ডেঙ্গু রোগী, এমন অভিযোগ পৌরবাসীর। এদিকে হাসপাতালের শয্যার বিপরীতে কয়েক গুণ ডেঙ্গু রোগী ভর্তি থাকায় হিমশিম চিকিৎসকরা। যদিও পৌর কর্তৃপক্ষের দাবি মশক নিধনের সব কার্যক্রমই চলছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ওয়ার্ড 15টি। পৌরসভার অধিকাংশ ডাস্টবিন ও ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় এডিস সহ সব ধরনের মশা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে মিস্ত্রিপাড়া, বালুবাগান, পিটিআই, নিস্তলা, ফুলকুড়ি, পুরাতন বাজার এলাকার অনেক বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কেউ না কেউ। পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা আগের মতো অ্যাক্টিভিটিস নেই। স্বাস্থ্য বিভাগ থেকে সচেতন করা হোক এবং পৌরসভা থেকে ঝোপ ঝাড় সবকিছু পরিষ্কার করা হোক। একজন মানুষের ডেঙ্গু টেস্ট থেকে তার পূর্ণাঙ্গ চিকিৎসার সকল ব্যবস্থা আমাদের এখানে আহ্বান থাকবে। তাদের দাবি মশা নিধনে কোনো কার্যক্রম না থাকায় বাড়ছে উপদ্রব। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি নাগালের বাইরে যেতে পারে বলে শঙ্কা আক্রান্তদের। যেখানে সেখানে পানি জমা থাকলে ওটাকে ফেলে দিতে হবে। এই পানি জমা থাকার কারণে এই ডেঙ্গু মশার বেশি বাড়ছে। রিসেন্টলি আপনার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু খুব ভয়াবহ আকারে করেছে। সরকারিভাবে যেগুলো ড্রেনেজ ব্যবস্থা এগুলো ভালোভাবে করতে হবে। আমার গ্রামেই অনেক পাড়ায় পাড়ায় ঘরে ঘরে একটা পুরো ফ্যামিলিতেও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত করেছে। চিকিৎসকরা বলছেন পৌরসভার কয়েকটি মহল্লার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম তারা। পিটিআই, আরামবাগ, নিমতলা এই এলাকার যে কোনো রোগী আসলে পরীক্ষা করলেই পজিটিভ আসছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে 600 রোগীকে আমরা এখানে ভর্তি করে ট্রিটমেন্ট দিয়েছি। আমরা এটা বলতে পারি কি যে এটা একটা রেড লাইনে চলে গেছে। এত কিছুর পরও পৌর কর্তৃপক্ষের দাবি ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের কার্যক্রম চলমান। রেড জোনগুলোতে আমরা এটা লার্ভা নষ্টকারী যে স্প্রেটা সেটা ব্যবহার করছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িয়েছি এই যে অঞ্চলটাতে এটার প্রকোপটা বেশি সেই অঞ্চলটাতে। গেল বেশ কিছুদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দিনে 10 থেকে 15 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ডিবিসি নিউজ ডেস্ক। মৌসুমের শুরুতেই ভারী বর্ষণে ফরিদপুরের 4টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা, আড়িয়ালখা ও মধুমতি নদীর কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এসব এলাকার শত শত বসতবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে ঘরবাড়ি সহ অসংখ্য স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের রাতারাতি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী বেষ্টিত ফরিদপুরের অনেক বাসিন্দা। জেলায় পদ্মা নদীর পাশাপাশি রয়েছে আড়িয়ালখা ও মধুমতি নদী। বছর বছর এসব নদীর তীরবর্তী এলাকায় বন্যার শুরু ও শেষের দিকে দেখা দেয় ভাঙন। সম্প্রতি অতিবৃষ্টির কারণে সদর উপজেলার পাশাপাশি মধুখালী, সদরপুর, চরভদ্রাসন ও আলফাডাঙ্গার অন্তত 10টি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে তীব্র ভাঙনের মুখে শয়তানখালী, আটকের চর, এমপিডাঙ্গি ও ডিগ্রির চর। নির্ঘুম রাত কাটছে এসব এলাকার বাসিন্দাদের। এখন যে অবস্থা হয়েছে তাতে গ্রাম শুদ্ধ ভেঙে যাবে কিছুদিনের ভিতরেই। একবারে আমরা শেষ হয়ে গেছি। গ্রাম ভেঙে গেলে আমরা কোন জায়গায় যাবো, কোন জায়গায় দাঁড়াবো, আমাকে দাঁড়াবার কোনো জায়গা নাই। এই নদীটা অনেক দূরে আসলে ভাঙতে ভাঙতে কাছাই গেছে। ভেঙে গেল তো এই গরিব মানুষ কই যাবো। আমাকে এই গাংটা বাইন্ধে দেয় তাহলে আমার জন্য খুব একটা জনক সুবিধা হবে। ভাঙন প্রবণ এলাকায় ব্লক বসিয়ে প্রতিরোধের পরিকল্পনার কথা জানান সদরপুরের ইউএনও। যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায় তাহলে এই ভাঙন আমাদের প্রতিরোধ করা সম্ভব। স্থায়ীভাবে ভাঙন রোধে প্রকল্প পরিকল্পনার কথা জানায় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড। ওই অংশগুলো যদি আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন না করি তাহলে কিন্তু এগুলোকে আসলে সংরক্ষণ করা সম্ভব হবে না। ইতিমধ্যে একটা আমাদের সমীক্ষা চলতেছে। সমীক্ষার আমরা আশা করি খুব দ্রুত আমাদের একটা প্রতিবেদন দিবে এবং সেই প্রতিবেদনের আলোকে আমরা সদরপুর উপজেলা কাজ বাস্তবায়ন করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবি ফরিদপুরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার কালীবাড়ি হাটে কোরবানির প্রক্রিয়াজাত চামড়া নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্য দূরে থাক, মিলছে না কেনা দামের অর্ধেকও। এতে বিপুল ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অনেকেই ঋণ করে চামড়া কেনায় রয়েছেন পুঁজি হারানোর শঙ্কায়। এ শিল্পকে বাঁচাতে সরকারের সহায়তা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা।
প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত গাইবান্ধার পলাশবাড়ির মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। কেউ চামড়ায় লবণ দিচ্ছেন, কেউ ভালো চামড়া বাছাই করে স্তূপ করে রাখছেন। বেশি লাভের আশায় বাড়তি দামের চামড়া কিনে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দাম তো দূরে থাক, কেনা দামেও বিক্রি করা যাচ্ছে না চামড়া। আমরা তো 200 টাকা 250 টাকা, তা আমাদের পিছিয়ে তো 900 টাকা 800 টাকা নাই। বর্তমান হাটের অবস্থা ভালো নয়, চামড়া কিনা হয়েছে 800-900, কিন্তু সেই চামড়া হাটে নিয়ে আসা চামড়ার কোনো খরিদ্দার মিলতেছে না। আমাদের মালের বাজার সরকার যে রেট দিছে সেই তুলনায় আমরা অনেক লস খেয়ে যাচ্ছি। চামড়া তো নিয়ে আসছি, কিন্তু যে দামে আমরা কিনছি কিন্তু সেই দাম আমরা পাচ্ছি না। অন্যদিকে ট্যানারি মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়। সরকার যে রেটটা দিছে এটা অনেক বাড়তি রেট, এটার সাথে আমাদের সাথে কোনো মিল নেই। এই অনুযায়ী ব্যাপারীরা দাম বাড়তি চায়, এই জন্য আমাদের কেনাকাটায় সমস্যা হইতেছে। হাট ইজারাদারদের দাবি, বাজারে চামড়ার তুলনায় ক্রেতা কম হয়, ভালো দাম পাচ্ছে না বিক্রেতারা। চামড়া হয়েছে প্রায় 30,000-এর উপরে, কিন্তু সেই তুলনায় ক্রেতা ট্যানারির মালিক যারা, সেই তুলনায় ক্রেতা আসেনি। ট্যানারির যারা প্রতিনিধি আসছেন বিভিন্ন ট্যানারির, তারা বলতেছে যে সরকার নির্ধারিত মূল্যে আমরা চামড়া কিনলে আমরা ক্ষতিগ্রস্ত হব। চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের সহায়তা চান চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বলেন, স্বৈরাচারের দোসর ছাড়া সকল দল ও মতের মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। শনিবার বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জ সদর হাইস্কুল মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমৃদ্ধি নিয়ে চিন্তা করেন, তাদের আকাঙ্ক্ষাকে অনুধাবন করে সেটির বাস্তবায়নও চান তিনি। চুয়াডাঙ্গায় অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। নির্মাণ শেষ হওয়ার পর বছরের পর বছর পার হলেও হস্তান্তর হয়নি ইমিগ্রেশনের জন্য তৈরি ভবন, হস্তান্তর করা হলেও চালু হয়নি মার্কেট। সরকারি সম্পদ রক্ষায় দ্রুত এসব ভবনে কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর। চুয়াডাঙ্গা শহরের আলোচিত শ্রীমন্ত টাউন হল ভেঙে তৈরি করা হয় পৌর টাউন হল মার্কেট। 9.5 কোটি টাকা ব্যয়ে 2021 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় মার্কেটের নির্মাণ কাজ। দোতলা ভবনটি নির্মাণের পর 2022 সালের ডিসেম্বরে হস্তান্তর হয়। এরপর থেকেই তালাবদ্ধ মার্কেটটি। পুরানো ব্যবসায়ীরাই নতুন ভবনে দোকান বরাদ্দ পাবার কথা, কিন্তু ভবন চালু না হয় তারাও পড়েছেন বিপাকে। পৌরসভা বলল যে আমরা নতুন বিল্ডিং করব এবং বহুতলা বিশিষ্ট, আপনারা আপাতত এটাকে ছাড় দেন। আমরা এই বিল্ডিংয়ের পূর্বে ভাড়াটিয়া ছিলাম। বিল্ডিং রেডি হয়েছে আজ থেকে 4 বছর আগে, তো এখনো পর্যন্ত আমাদের কোনো বরাদ্দ দিচ্ছে না। আর আমরা মানবতার জীবন যাপন করছি। এত সুন্দর একটা মার্কেট দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, তো এই জিনিসটা তো আসলে আরও আগে চালু হওয়া দরকার ছিল। বিল্ডিংটা দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়ে থাকার ফলে স্থায়িত্ব কমে যাচ্ছে। অনতিবিলম্বে বিল্ডিংটার সুষ্ঠু সদ্ব্যবহার করে সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করুন। যদিও ভবন চালুর বিষয়ে ইতিবাচক কথা জানাচ্ছে পৌর কর্তৃপক্ষ। ব্যবসা করতে পারছেন না, এটা দ্রুত বরাদ্দ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে এটা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি এবং বরাদ্দ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে একটা সভা করেছি। এদিকে 2021 সালের সেপ্টেম্বরে শেষ হয় দর্শনা ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ। 4 বছর পরও নানা জটিলতায় আটকে আছে হস্তান্তর প্রক্রিয়া। এই বিল্ডিংটা 7-8 বছর হয়েছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা ব্যবহার না করলে রং চোখ কাঠ পাট সবই নষ্ট হয়ে যাবে। এই বিল্ডিংটা যে বানিয়েছে যে কারণে, সে কারণটা এখানে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি, বেকার পড়ে আছে। দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ভবন দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, দাবি জেলা পুলিশের। ল্যান্ডপোর্টের বিল্ডিংটা সেটার কার্যক্রম শুরু করা বা না করার সেটআপ রেডি করা, যাবতীয় যে আনুষঙ্গিক ইকুইপমেন্ট লাগে সেগুলো সরবরাহ কাজ চলছে, ধীরে ধীরে এগুলো স্থাপন করা হচ্ছে। সরকারি সম্পদ নষ্ট হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। 4 বছর ধরে পরিত্যক্ত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস। ভাড়া বাসায় বসবাস করতে গিয়ে ঋণগ্রস্ত এখন শিক্ষার্থীরা। আর সন্তানের পড়ালেখার খরচ টানতে চেয়ে দেনার দায়ে জর্জরিত দরিদ্র পরিবারের অভিভাবকরাও, যার বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের লেখাপড়াতেও। এ থেকে শিক্ষার্থীরা পরিত্রাণ চাইলেও বছরের পর বছর এর কোনো সমাধান হয়নি।
ক্যাম্পাসে থাকা 50 বছরের পুরনো এই বহুতল ছাত্রাবাস পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একমাত্র আভাস। 4 বছর আগে 2021 সালের নভেম্বরে বন্ধ ঘোষণা করা হয় এই ছাত্রাবাস, কারণ সার্ভে করে জানা যায় এই ভবন ভেঙে পড়তে পারে যে কোনো সময়। এরপর থেকেই ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন শিক্ষার্থীরা। বাসা ভাড়া এবং খাবারের খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের। অল্প সময়েই ঋণগ্রস্ত হয়ে পড়ে বেশিরভাগ শিক্ষার্থী। আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই আমরা একসাথেই একটা বাসা ভাড়া নিয়ে থাকি। পরিবার খুবই একটা কষ্টকর হয়ে যাইতেছে আমাদের টাকা বহন করার জন্য। নিম্নবিত্তদের তো মনে করেন 2 বেলা ভাত খাইতেই সমস্যা। ছাত্রাবাসটা যদি থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। অনেকেই ঋণগ্রস্ত হয়ে যায় এই খরচ বহন করতে গিয়ে। ঋণ করেও যে ঠিকমতো পড়া শেষ হচ্ছে এমন নয়। ক্যাম্পাসের বাইরে থাকায় শিক্ষকদের সান্নিধ্য না পাওয়ায় ছাত্রদের লেখাপড়াতেও বিরূপ প্রভাব স্পষ্ট। হোস্টেলে থাকলে হয় কি, স্যারেদের গার্ডিয়ান হিসেবে পাওয়া যায়, এরা সবসময় গাইড করে কি করতেছে কি করতেছে না। হোস্টেল থাকলে কলেজের আশেপাশে থাকা পরে স্যারদের সংস্পর্শে থাকলে আমাদের শিক্ষাক্রম আরও এগিয়ে যাবে। বাইরে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র শিক্ষার্থীরা। পলিটেকনিক কর্তৃপক্ষ বলছেন সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে। ভিতরে যে অবস্থা, এখানে ছাত্র থাকার মতো কোনো সুযোগ সুবিধা নাই। ইতিমধ্যে আমি আমার যে প্রধান সহকারী আছে ওনাকে বলেছি যে এই বিষয়টা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাতে জানায় যে আমাদের এখানে এই বিষয়টা সংস্কার করে ছাত্রদের আবাসনের একটা ব্যবস্থা করা যায় কিনা। 1962 সালে স্থাপিত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে 8টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা 4,407 জন। এর মধ্যে ছাত্রর সংখ্যাই 3,904 জন। আর এই ছাত্রদের সবাইকে ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। টিভিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড়াঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকা জুড়ে নিষিদ্ধ জাল দিয়ে চলছে মাছ শিকারের মহোৎসব। এসব জাল ব্যবহারে দেশীয় মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারে কমছে মাছের পরিমাণ, হুমকির মুখে জীববৈচিত্র্য। কয়েক বছর আগেও কিশোরগঞ্জের হাওরে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির যে পরিমাণ মাছ ধরা পড়ত, এখন তার 4 ভাগের 1 ভাগও পাওয়া যাচ্ছে না। কম পরিশ্রমে বেশি মাছ ধরতে পারায় হাওরের জেলেদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভয়ঙ্কর ফাঁদ চায়না দুয়ারি জাল। এই জালে ছোট বড় মাছসহ যে কোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। জালটি হাওরে চায়না জাল, ম্যাজিক জাল, রিং জাল নামেও পরিচিত। আকার ও মান ভেদে চায়না দুয়ারের দাম 4,000 থেকে 5,000 টাকা। আগের মনে জালি ঢুলে বাইরে আশেপাশে তো ঘুরলে তরহারির বুঝ হয়ে গেছে গা। আর ওহন তা দুনিয়া ঘুরলো বাবা মাছ আর খাওয়া যায় না। প্রতি জায়গায় গলিতে গলিতে সব মাছ, হ্যাঁ আমরা সব জায়গাতে জাল ফাতা, তাহলে এই মাছ তো কমে রাখবো। যে কোনো মাছটা হামায় আর বাড়িবার কোনো ক্ষমতা নেই, ছুটিয়ে যাইব তাও কোনো ক্ষমতা নাই। অরিজিনাল যেটা চাইনা জালটা এটা এখনো 4,500 টাকা আছে। এমনি তো দোকান থেকে প্রকাশিত লইতেছি, বহুত ক্ষতি। এই যে ডিম পর্যন্ত, মাছের যে ডিমটা এটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। নিকলি উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মাছ ধরার জালের মেস সাইজ অর্থাৎ 4.5 সেন্টিমিটার অনুমোদিত, তবে এর চেয়ে কম হলে তা নিষিদ্ধ। চায়না দুয়ারি জালটা যেটা এখন ইউজ হচ্ছে, এই মেশ সাইজটা এর চেয়ে কম, যার কারণে এ সব সাইজের মাছ ধরবে, বাচ্চা থেকে শুরু করে একদম পোনা মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত। যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো প্লাস্টিক ফাইবার দিয়ে, এটা অনুমোদিত না। জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে মাইকিং কিন্তু করা হয়েছে এবং আবার মাইকিং করা হবে। এখন থেকে আর এই বিষয়ে জিরো টলারেন্স, প্রতিদিনই অভিযান, মোবাইল কোর্ট এগুলো চলবে এখন থেকে। হাওরের জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এসব জাল তৈরি বন্ধ হবে বলে প্রত্যাশা দেশের মৎস্য ভাণ্ডার খ্যাত কিশোরগঞ্জের হাওরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।